আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তারকেশ্বর মহাবিদ্যালয়ে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা ক্লাস 11-এ ভূগোলের কি কি সিলেবাস আছে এবং তার কি কোশ্চেন প্যাটার্ন সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আশা করি তোমরা প্রত্যেকে সেটা ভালো করে বুঝতে পেরেছো। এবং আজকে যেটা আমি শুরু করছি, তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল। দেখো, অধ্যায়টা শুনেই কেমন একটা মনে হচ্ছে, কি রে বাবা। এবং এই চ্যাপ্টারটা পড়তে আমাদের অনেক সময় খুব খারাপ লাগবে, বোর লাগবে। কারণ কি হচ্ছে, এখানে আমরা ভূগোলের ইতিহাস সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ ভূগোল বর্তমানে একটা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় বা একটা যেটাকে বলা হয় বিজ্ঞানের একটি শাখা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু ভূগোলের এই জার্নিটা তো এত সহজ ছিল না, যে এই ভূগোলের জন্ম কি, কোথা থেকে, কিভাবে ধীরে ধীরে সে বর্তমানে এই বিজ্ঞানের একটি শাখা রূপে প্রতিপন্ন হয়েছে। এই জার্নিটার সম্বন্ধে আমরা একটুখানি জানবো। এবং তার আগে আমরা জানবো ভূগোল কি, ভূগোলের কি বিষয়, এই সব নিয়ে। কারণ বর্তমানে ভূগোল হচ্ছে একটা কি বলতো, একটা বিষয়। ভূগোলে পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আদিমকালে মানুষ যখন পরিবেশের সঙ্গে লড়াই করত এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে করতে পৃথিবীকে নিজের বসবাসযোগ্য করে তুলতে শিখেছিল, তখন থেকেই কিন্তু মানুষ ভূগোল বা প্রকৃতি সম্বন্ধে জ্ঞান আরোহণ করতে শুরু করেছিল। সেই হিসেবে আদিম মানুষই হলো পৃথিবীর প্রথম ভৌগোলিক। অর্থাৎ তখন থেকেই তারা ভূগোল বা পরিবেশকে জানতে শুরু করে। এইভাবে ভূগোলকে প্রাচীনকাল থেকেই পৃথিবীর আলোচনার ক্ষেত্র হিসেবে ধরে এসেছে। এবার যেটা আমরা পড়ব, জিওগ্রাফি বা ভূগোল কথার অর্থ কি। দেখো, এই জিওগ্রাফি কথাটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে, এবং এর ক্ষেত্রে জিও শব্দের অর্থ হলো পৃথিবী বা আর্থ বলছি আমরা, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা ডেসক্রিপশন। অর্থাৎ জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ডেসক্রিপশন বা বিশ্ব বর্ণনা। অর্থাৎ ভূগোলে পৃথিবীর উদ্ভব ও অবস্থান, পৃথিবীতে জীবের উদ্ভব, জীবের জীবন ক্রিয়া, মানুষের কর্মকাণ্ড সমস্ত কিছুরই আলোচনা করা হয়। অর্থাৎ জিওগ্রাফির মধ্যে পৃথিবীর সমস্ত কিছু, পৃথিবীর জন্ম, তার উদ্ভব, সেখানে জীবের বসবাস হিসেবে পৃথিবীর বা মানুষের কর্মকাণ্ড সমস্তকে নিয়ে আলোচনা করে যে শাখা বিজ্ঞানের, সেটাকে আমরা কি বলছি, জিওগ্রাফি বা ভূগোল বলা হয়। জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভৌগোলিক এরাটোস্থেনিস। তিনি খ্রিস্টপূর্ব 334 বছর আগে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন। অর্থাৎ এই জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু এই এরাটোস্থেনিস। কিন্তু এরাটোস্থেনিস জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করা সত্ত্বেও ওনাকে কিন্তু ভূগোলের জনক বলা হয় না। কারণ ভূগোলের জনক বলা হয় হ্যাক্কাটিয়াসকে। অর্থাৎ তিনি ভূগোলের খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন, এই কারণে হ্যাক্কাটিয়াসকে ভূগোলের জনক বলা হয়। এবার যেটা আমরা বিষয় নিয়ে আলোচনা করব, ভূগোলের সংজ্ঞা নিয়ে। অর্থাৎ ভূগোল কাকে বলে বা ডেফিনেশন অফ জিওগ্রাফি। বিভিন্ন ভৌগোলিকবিদ ভূগোলের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তাদের মধ্যে ভৌগোলিকবিদ পিটার হ্যাগেট কি বলেছেন, তিনি বলেছেন যে শাস্ত্র ভূপৃষ্ঠকে মানব গোষ্ঠীর বসবাসের দেশ হিসেবে সমীক্ষা করে তাকে ভূগোল বলা হয়। এবার যেটা হচ্ছে এলডি স্ট্যাম্প ভূগোল হলো পৃথিবীর ও তার অধিবাসীদের বিবরণ সংক্রান্ত এক বিষয় হিসেবে তিনি ভূগোলকে কল্পনা করেছেন। এবার যেটা আমরা আলোচনা করব, আলেকজান্ডার ফোন হুমবোল্ট ইনি ভূগোলকে কি সংজ্ঞায়িত করেছেন। তিনি বলছেন ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত ভূগোল। পৃথিবীতে যা কিছু পাওয়া যায় ভূগোল তা পর্যালোচনা ও বর্ণনা করা
হয়। অর্থাৎ পৃথিবীতে যা কিছু পাওয়া যায় ভূগোল তার পর্যালোচনা ও বর্ণনা করা হয়। ইমানুয়েল কান্ট ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে তিনি কি বলছেন? তিনি বলছেন জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অব দ্য আর্থ। ওনার সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে পৃথিবীর সম্বন্ধে বর্ণনাই হচ্ছে জিওগ্রাফির কাজ বা প্রধান উদ্দেশ্য। এবার যেটা পড়বো এইটা এবার জানলাম আমরা ভূগোল কাকে বলে, ভূগোলের জনক কাকে বলে। এবার আমি যেটা বলছিলাম ভূগোল কিভাবে আস্তে আস্তে বিকশিত হয়ে বর্তমানে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই জার্নিটা তোমাদের একটু অল্প করে বলবো। প্রাচীনকালে ভূগোল একটি আলাদা শাস্ত্র হিসেবে বিবেচিত হতো না। এই সময় ভূগোলে প্রধানত পার্থিব বিষয় নিয়ে আলোচনা করা হতো। অর্থাৎ ভূগোল কি হতো, এখানে শুধু পৃথিবীর পার্থিব সমস্ত কিছু নিয়ে আলোচনা করত। কিন্তু পরবর্তীকালে গ্রিক পণ্ডিত যেমন আমরা হোমারের কথা বলতে পারি, সক্রেটিসের কথা বলতে পারি, থ্যালাসের কথা বলতে পারি, এই সমস্ত গ্রিক পণ্ডিতরা ভূগোল শাস্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে জার্মান পণ্ডিত স্ট্র্যাবোর কথা বলতে পারি, আমরা কার্ল লিটারের কথা বলতে পারি, হামবোল্টের কথা বলতে পারি। এরা কিন্তু এই ভূগোল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে এবং ভূগোলকে একটা অন্যতম শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে ভূগোলের জার্নি বিভিন্ন দেশের পণ্ডিত বা ভৌগোলিকবিদদের আলোচনার মাধ্যমে ধীরে ধীরে অগ্রসিত বা এগিয়ে যেতে শুরু করে। তারপর যেটা হচ্ছে আধুনিক ভূগোলের জন্ম। পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দী থেকে আধুনিক ভূগোলের সূচনা হয়। অর্থাৎ ঊনবিংশ শতাব্দী থেকে আমরা পরবর্তী সময়কে ভূগোল থেকে যেটা হচ্ছে আধুনিক ভূগোলের সূচনা হয়। জার্মান পণ্ডিত আলেকজান্ডার ভন হুমবোল্ট ও কার্ল রিটারকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। অর্থাৎ এই দুজন অর্থাৎ কার্ল রিটার এবং হামবোল্ট এদের হাত ধরেই কিন্তু আধুনিক ভূগোলের সূচনা হয়। বহুমুখী প্রতিভার জন্য হামবোল্টকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। তার বিখ্যাত যে পুস্তক সেটা হচ্ছে কসমস। এই কসমস গ্রন্থে তিনি কি করেছিলেন, তিনি হচ্ছেন আলেকজান্ডার ফন হামবোল্ট হচ্ছেন একজন প্রতিভাবান ভৌগোলিকবিদ। ইনি বিভিন্ন সময়ে উনি সারা জীবনে প্রায় 60,000 কিলোমিটার পথ অতিক্রম করে যেটা প্রকৃতির মধ্যে যেসব বিষয়গুলো লক্ষ্য করেছিলেন তার সমস্ত অভিজ্ঞতার কথা এই কসমস গ্রন্থে লিখে রাখেন। তারপর আসছে কার্ল লিটারকেও আধুনিক ভূগোলের জনক বলা হয়। অর্থাৎ আধুনিক ভূগোলের জনক হচ্ছেন এনার দুজনই, আলেকজান্ডার ফন হামবোল্ট ও কার্ল লিটার দুজনেই কিন্তু আধুনিক ভূগোলের জনক বলা হয়। কার্ল লিটারের তার বিখ্যাত যে বইটি সেটা হচ্ছে অ্যানাকোন্ডা। এখানে কি হচ্ছে, এই অ্যানাকোন্ডা বইয়েতে উনি ভূগোল বিষয়ে সমস্ত কিছু আলোচনা এখানে উনি করেছেন। পরবর্তী সময়ে অর্থাৎ এই যেটাকে আলেকজান্ডার ফন হামবোল্ট এবং কার্ল লিটারের হাত ধরে ভূগোল কিন্তু অনেকটা এগিয়ে যেতে থাকে বা অনেকটা কি হয় জার্নি শুরু করে। তারপর পরবর্তী সময়ে যখন 1960 সালে মাত্রিক বিপ্লব বা যেটাকে আমরা বলছি কোয়ান্টিটিভ রেভলিউশন, এই কোয়ান্টিটিভ রেভলিউশন বা মাত্রিক বিপ্লবটা কি, অর্থাৎ এখানে ভূগোলে কি হচ্ছে সংখ্যাতত্ত্বের প্রয়োগ শুরু হলো। অর্থাৎ ভূগোলের সংখ্যাভিত্তিক বিশ্লেষণের প্রয়োগ শুরু হলো, যা ভূগোলকে বিজ্ঞানের একটি অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ এখানে ভূগোলে বিভিন্ন ধরনের অঙ্ক বা ম্যাথামেটিক্স কি হচ্ছে প্রবেশ করছে। অর্থাৎ বিভিন্ন ধরনের অঙ্কের মাধ্যমে ডেটার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে কি করছি বিশ্লেষণ করছি এবং তার প্রয়োগ শুরু হয়। অর্থাৎ এই মাত্রিক বিপ্লব বা এই কোয়ান্টিটিভ রিভলিউশনের হাত ধরেই কিন্তু ভূগোলের উন্নতি হচ্ছে, সব থেকে চরমে উন্নীত হয় এবং ভূগোল বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে কি হচ্ছে প্রতিষ্ঠিত হলো এই কোয়ান্টিটিভ রেভলিউশন এর দ্বারা। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের পরিধি, অর্থাৎ এই স্কোপ অফ জিওগ্রাফি। অর্থাৎ জিওগ্রাফির পরিধি কতটা বিষয় নিয়ে ভূগোলের আলোচনা করতে পারে সেটা ভূগোলের পরিধির মধ্যে অন্তর্গত।
বর্তমানে ভূগোলের পরিধি বিস্তৃত ও ব্যাপক। বর্তমান ভূগোলে যেমন প্রকৃতি বিষয়ের সঙ্গে মানব গোষ্ঠীর সম্পর্ক, আর্থসামাজিক কর্মকাণ্ড সমীক্ষা করে, তেমনি বিভিন্ন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কিভাবে জীবন প্রণালী বদলে যাচ্ছে তারও আলোচনা করে এই ভূগোল। অর্থাৎ ভূগোলে ভূপৃষ্ঠ সংক্রান্ত যাবতীয় বিষয় বর্ণনা করা হয়। মানুষের কর্মকাণ্ড কিভাবে পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে এবং তার ফলে কি প্রভাব পড়ছে মানুষ ও তার কর্মকাণ্ডে, কিভাবে তাদের অস্তিত্ব বজায় থাকবে, সেই উপায় ও কলাকৌশলে আলোচনা রয়েছে এই ভূগোলে। তাই আজ ভূগোলের পরিধি কি হচ্ছে পরিবর্তনশীল এবং বিস্তৃত, কারণ মানুষের এই কর্মকাণ্ড কিছু দিনে দিনে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এবং মানুষের এই কর্মকাণ্ড কিসের উপর নির্ভরশীল বলতো? এই প্রযুক্তির ওপর। এই প্রযুক্তি যত উন্নতি লাভ করবে বা যত অগ্রসিত হবে ততই কিন্তু কি হচ্ছে মানুষের প্রকৃতির ওপর হস্তক্ষেপ তত বৃদ্ধি পাবে এবং ভূগোলের যেটা হচ্ছে তার পরিধি কিন্তু তত হারে ব্যাপকভাবে বিস্তৃত লাভ করবে। অর্থাৎ ভূগোলের পরিধি কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখার দ্বারা আমরা আবদ্ধ করতে পারছি না। এটা যত সময় যাচ্ছে এর যেটা হচ্ছে এর পরিধিটা কি হচ্ছে বিষয় থেকে বিষয়ান্তরে বেড়ে যাচ্ছে এবং তত প্রসারিত হচ্ছে এবং কমে কি হচ্ছে বলতো পরিবর্তন ঘটছে। অর্থাৎ এই বিষয় আমরা যেটা বলতে পারি ভূগোলের পরিধি যত সময় যাবে, যত সময় এগোবে ততই পরিধি কি হবে তত বিস্তৃত লাভ করবে। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে ভূগোলের প্রকৃতি ও উদ্দেশ্য। ভূগোলের এই প্রকৃতি ও উদ্দেশ্য, ভূগোলের প্রধান উদ্দেশ্য হলো মানুষ ও প্রকৃতির সম্পর্ক পর্যবেক্ষণ করা। অর্থাৎ ভূগোলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক পর্যবেক্ষণ করা। তাই ভূগোল আলোচনায় সর্বদা বিষয় থেকে বিষয়ান্তরে সরে যাচ্ছে। এই হিসেবে ভূগোলের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানুষ প্রকৃতি সম্বন্ধবোধ। তারা মানুষ এবং প্রকৃতির সম্পর্ক নিয়ে যখন ভূগোল আলোচনা করছে এবং মানুষের কি হচ্ছে যতই সভ্যতা উন্নত হচ্ছে তাদের কর্মকাণ্ড তত উন্নত হচ্ছে। এই মানুষ প্রকৃতির সম্বন্ধবোধকে ভৌগোলিকবিদরা তিনটি দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এই জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি কি হচ্ছে ভৌগোলিকবিদ হাম্বোল্ট, গ্রিফিথ, টেলর, র্যাডজিল এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা। তাদের মতে মানুষ ও প্রকৃতির সম্পর্কে প্রকৃতিই প্রধান। এই মতবাদকে কি বলা হয় নিয়ন্ত্রণবাদ। অর্থাৎ জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে মানুষ এবং প্রকৃতির মধ্যে এখানে প্রকৃতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রকৃতিকে কি হচ্ছে মানুষ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রকৃতি মানুষের সামনে যেভাবে থাকবে মানুষকে সেইভাবে মানিয়ে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে নিয়ন্ত্রণবাদের মূল কথা। অর্থাৎ মানুষ টোটালটাই কি হচ্ছে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ মানুষের খাদ্যাভাব হলো, মানুষের যেটাকে বলা হচ্ছে যা অর্থনৈতিক কার্যকলাপ সমস্তটাই কি হচ্ছে এই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাই এই জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণবাদ দৃষ্টিভঙ্গি বলা হয়। তারপর হচ্ছে থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এই থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি কি? এই থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি জার্মান পণ্ডিত কার্ল রিটার, হেগেল প্রমুখরা এই মতবাদের প্রবক্তা। এটাকে কি বলা হয় পরম কারণবাদ বলা হয়। অর্থাৎ এখানে পরমাকারণবাদ বলতে এটাকে বোঝায় যে আমরা তো একটা জিনিস সবাই জানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে একটা ঈশ্বরী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটা শক্তি আছে যেটাকে আমরা ঈশ্বর বলছি বা পরমাত্মা বলা হয়, যেটা গোটা পৃথিবীটাকে কি করছে নিয়ন্ত্রণ করছে এবং তার দ্বারাই গোটা পৃথিবীটা নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ এখানে ঐশ্বরিক বাদটাকে প্রাধান্য প্রদান করা হয়েছে। আরেকটা যে দৃষ্টিভঙ্গি আছে সেটা হচ্ছে আমাদের ইউক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এই ইউক্র্যাটিক দৃষ্টিভঙ্গিটা কি? এটা হচ্ছে ভিদাল দা ব্লাচ, টেলর, লুসিয়ান ফ্লেভার এরা হচ্ছে এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা। এই মতবাদকে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম বলা হয়।
এই সম্ভাবনাবাদ কি? এখানে আমরা বলেছি প্রকৃতির দুটো বিষয়, মানে এখানে পৃথিবীতে দুটো বিষয়, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে মানুষ। এই সম্ভাবনাবাদে এখানে কিন্তু প্রকৃতির থেকে মানুষকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। অর্থাৎ মানুষ, যেটাকে বলা হচ্ছে মানুষ এবং প্রকৃতির মধ্যে মানুষের শক্তিটাকে বা মানবটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে, ভৌগোলিকবিদরা বলছেন পরিবেশ অনেকটা নিয়ন্ত্রিত হচ্ছে এই মানুষের দ্বারা। প্রকৃতির কাজ হচ্ছে মানুষের সামনে কতগুলো সম্ভাবনা তুলে ধরা, আর মানুষ হচ্ছে তার প্রকৃতি থেকে প্রয়োজনীয়, সে কি করছে, প্রয়োজনীয় সম্পদটাকে সে সেখান থেকে সংগ্রহ করে নেবে। অর্থাৎ যেমন কোনো একটা জায়গায় উষর রুক্ষ মরুভূমি আছে, মানুষ কিন্তু সেখানে তার যেটাকে বলা হচ্ছে কারিগরি বিদ্যা, প্রযুক্তির সাহায্যে বা উন্নত সার প্রয়োগ করার মাধ্যমে সেটাকে কি করছে, সে যেটাকে বলা হচ্ছে উর্বর মৃত্তিকাতে পরিণত করছে। অর্থাৎ সম্ভাবনাবাদে হচ্ছে এখানে প্রকৃতির থেকে মানুষকে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। অর্থাৎ প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরবে, মানুষ তার প্রয়োজন মতো সেগুলোকে পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য করে তুলবে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। এই আঞ্চলিক পৃথকীকরণটা কি? আঞ্চলিক পৃথকীকরণ বলতে বোঝায় আঞ্চলিকভাবে দেখতে গেলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে কোনো না কোনো পার্থক্য রয়েছে, কারণ প্রত্যেকটা অঞ্চল কিন্তু একই প্রকার হয় না। প্রত্যেক এলাকা অন্য যে কোনো এলাকার থেকে পৃথক ও স্বতন্ত্র। ভৌগোলিকবিদ ভূপৃষ্ঠের এইরূপ পৃথক পৃথক অঞ্চলের চিহ্নিতকরণ করে তার ব্যাখ্যা করেন, যাকে ভূগোল শাস্ত্রে আঞ্চলিক পৃথকীকরণ বলা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের প্রত্যেকটা অঞ্চল যে এক একটা অঞ্চলের থেকে আলাদা, সেগুলোকে যে পৃথকভাবে ব্যাখ্যা করেন সেটাকে আমরা বলছি আঞ্চলিক পৃথকীকরণ। তারপর হচ্ছে অবস্থান। অবস্থানটা কি? ভূগোলে অবস্থান বলতে পৃথিবীর পৃষ্ঠে কোন অঞ্চল বা এলাকা বা কোন স্থানে যেটা পারিসরিক অবস্থানকে বোঝায়, কোনো একটা অঞ্চল বা কোনো একটা এলাকার অবস্থানকে বোঝায়। ভূপৃষ্ঠের প্রতিটি স্থানে প্রাকৃতিক ও মানবীয় বৈশিষ্ট্যগুলি স্বতন্ত্রভাবে চিহ্নিত করা সম্ভব বলে, যেটাকে আমরা পারিসরিক অবস্থানে বিবেচনা করা সম্ভব হয়। তো ভূগোলের এই অবস্থানের ক্ষেত্রে কোথায় এই ব্যাখ্যা থাকে, এই ক্ষেত্রে প্রত্যেক স্থানেরই অবস্থান দিক থেকে অদ্বিতীয়। অর্থাৎ প্রত্যেকটা দেশ কিন্তু একটা দেশের থেকে অবস্থানগত কি হচ্ছে, ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্নতা রয়েছে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ভূগোলের বিভিন্ন শাখাগুলো। কারণ বর্তমানে ভূগোল কিন্তু একটা কি হচ্ছে, বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ একটা শাখা, এবং সেটা হচ্ছে অনেকগুলো শাখা বা উপশাখা এর মধ্যে লক্ষ্য করা যায়। প্রথমে যেটা আমরা পড়ব, ভূগোলের বিভিন্ন শাখাগুলোকে মেনলি 4টি ভাগে ভাগ করা আছে: প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলগুলোর মধ্যে কি কি পড়ছে? মহাকাশ ও জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ববিদ, ভূমিরূপবিদ্যা, আবহবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল, দুর্যোগ ভূগোল। এই সবগুলো কি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ। তারপর আছে জীব ভূগোল। জীব ভূগোল হচ্ছে যেখানে পৃথিবীতে যেসব জায়গায় জীবের বসবাসের জন্য উপযুক্ত, অর্থাৎ পৃথিবীর যেখানে জীবের অস্তিত্ব রয়েছে তাদেরকে নিয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা জীবমণ্ডল বলা হচ্ছে। এই জীবমণ্ডল হচ্ছে বিভিন্ন রকম সজীব প্রাণীদের নিয়ে আলোচনা করে। এখানে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাসস্থান ভূগোল ও পরিবেশ ভূগোল। তারপর হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে কতগুলো শাখা রয়েছে: জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, সঙ্গীত ভূগোল, বসতি ভূগোল, নাগরিক ভূগোল, চিকিৎসা ভূগোল, পুষ্টি ভূগোল, নারী ভূগোল, শিশু ভূগোল, ধর্মীয় ভূগোল, ইতিহাস ভূগোল, চিন্তার ভূগোল, কল্যাণমূলক ভূগোল। এবার আসছে অর্থনৈতিক ভূগোল। কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল, বাণিজ্য ভূগোল, রাজনৈতিক আঞ্চলিক পরিকল্পনা ভূগোল, মানচিত্র ভূগোল, আন্তর্জাতিক সম্পর্ক ভূগোল, পদ্ধতি ভূগোল, উন্নয়ন ভূগোল। অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন ভূগোলের বর্তমানে তার শাখা প্রশাখা নিয়ে তার পরিধিটাকে অনেকটা বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ এইগুলো হচ্ছে ভূগোলের এক একটা শাখা এবং বিভিন্ন ভাগ সমূহ নিয়ে
আলোচনা করা হলো। এবার যেটা তোমাদের বলবো, এই প্রথম অধ্যায়ে এখান থেকে সাধারণত 1 নম্বরে অর্থাৎ এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন আসে থাকে, এবং এখানে কিন্তু কোনো বড় কোশ্চেন আসে না, কিন্তু যদি বড় কোশ্চেন এলেও সেটা হচ্ছে খুব কম, তার মান হয়তো 2 নম্বর, এরকম ছোট ছোট প্রশ্ন আসে। তাই প্রথম অধ্যায়টা খুব মন দিয়ে আমাদের প্রত্যেকটা পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের কি করতে হচ্ছে, এমসিকিউ বা এসএকিউ উত্তর দিতে হবে। তাই এখানে কতগুলো ইম্পর্টেন্ট তোমাদের কতগুলো প্রশ্ন এবং এর সঙ্গে সংযুক্ত কতগুলো বিষয়ে চিত্র আমি তোমাদের দিলাম। আজকে আমাদের ভূগোলের যে প্রথম অধ্যায়ের ওপর ক্লাস ছিল বা ক্লাস করালাম, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।